কলকাতা মিউনিসিপ্যালিটির প্রথম মেয়র হলেন চিত্তরঞ্জন দাস আর চিফ এক্সিকিউটিভ অফিসার সুভাষচন্দ্র বসু। চিত্তরঞ্জনকে ছাড়া সুভাষচন্দ্র নেতাজি সুভাষ হয়ে উঠতে পারতেন না বলেই মনে হয়। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। 1925 সালের 16ই জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিত্তরঞ্জন দাস। কাকতালীয় হলেও সত্যি, চিত্তরঞ্জনের মৃত্যুর পর ওই বছরই গজিয়ে ওঠে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। টাকার মোহ কাটিয়ে এক ধাক্কায় ব্রিটিশের সেই প্রস্তাব ছুঁড়ে ফেলে দিলেন। এই ঘটনায় দেশের মানুষ তাকে ভালোবেসে ডাকতে শুরু করলেন দেশবন্ধু বলে। সভাপতিত্ব করবার সময় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দ্বিমত হওয়ায় মতিলাল নেহেরুকে নিয়ে তৈরি করলেন স্বরাজ্য দল। বাংলা তথা ভারতের প্রকৃত অসাম্প্রদায়িক দলের একটি মডেল হাজির করল স্বরাজ্য দল। জাতীয় স্তরে বাংলাকে একটি ব্যতিক্রমী নমুনা হিসেবে হাজির করতে চেয়েছিলেন। বেঙ্গল প্যাক্টের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এমনই অবস্থায় পৌঁছল যে মাত্র এক বছর আগে তৈরি হওয়া স্বরাজ্য দল 1923 সালে বঙ্গীয় আইন পরিষদে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয়লাভ করল। জনসংখ্যার অনুপাতে চাকরির ক্ষেত্রে অনগ্রসর মুসলমানদের প্রতিনিধিত্বকে অগ্রাধিকার দিলেন। তোমরা সভার সিদ্ধান্ত সমূহ থেকে বেঙ্গল প্যাক্টকে মুছে ফেলতে পারো, কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে বাংলাকে বাদ দিতে পারবে না। বাংলা কি অস্পৃশ্য? এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার বাংলার অধিকারকে কি তোমরা অস্বীকার করবে? যদি তোমরা তাই করো, বাংলা তার নিজের ব্যবস্থা নিজেই গ্রহণ করতে পারবে। 1905 সাল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় বাংলায় ঘনিয়ে উঠছে স্বদেশী যুগ। একদিকে দলে দলে তরুণ তরুণী ব্রিটিশের বিরোধিতায় প্রত্যক্ষ সশস্ত্র সংগ্রামে ব্রতী হচ্ছে, আর অন্যদিকে 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেসের অন্দরমহলেই নরমপন্থী আর চরমপন্থী বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। 1908 সালে অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য মুজফ্ফরপুরে পৌঁছল দুই তরুণ। কিংসফোর্ড হত্যার প্রচেষ্টা বিফল হলে প্রফুল্ল চাকি গ্রেফতারি এড়াতে নিজের মাথায় ভরে নিল বুলেট, আর 18 বছরের ক্ষুদিরাম বীর দর্পে গলায় পড়ল ফাঁসির দড়ি। কিংসফোর্ড হত্যা প্রচেষ্টার মূল ষড়যন্ত্রী হিসেবে অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, উল্লাসকর দত্ত সহ আরও অনেককে গ্রেফতার করল ব্রিটিশ পুলিশ। 1908 সালে শুরু হলো কুখ্যাত আলিপুর বোমা মামলা। ব্রিটিশ সরকার নিযুক্ত বাঘা বাঘা উকিলদের সওয়ালের কাছে অরবিন্দদের ফাঁসি অবশ্যম্ভাবী বলেই ধরে নিয়েছিল বাংলার মানুষ। সে সময় বিপ্লবীদের পক্ষে সওয়াল করবার দায়িত্ব কাঁধে নিলেন এক ব্যারিস্টার, যিনি কিছুদিন আগেই লন্ডনের মিডল টেম্পল কলেজ থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরেছেন। টানা 126 দিন চলল সেই মামলা। স্বাধীনতা সংগ্রামীদের হয়ে লড়বার জন্য সে সময়ে সেই ব্যারিস্টারের ধার হয়ে গেছিল প্রায় 40,000 টাকা। মামলার শেষ 9 দিন এক টানা জবাবি ভাষণ রাখলেন তিনি। অসম্ভবকে যেন সম্ভব করলেন। শত প্রতিকূলতা সত্ত্বেও সেই ব্যারিস্টারের সওয়ালের কাছে হার মানতে বাধ্য হলো ব্রিটিশ সরকার। অরবিন্দ ঘোষ কেস থেকে মুক্তি পেলেন। বারিন ঘোষ, উল্লাসকর দত্তদের ফাঁসির সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড হলো। এরপর একের পর এক কেসে পরের পর ইতিহাস রচিত হলো। ব্রিটিশ সরকারের ঢাকা ষড়যন্ত্র মামলা, দিল্লি ষড়যন্ত্র মামলা প্রভৃতিতে স্বাধীনতা সংগ্রামীদের পক্ষে লড়াই করে সেই ব্যারিস্টার জয় ছিনিয়ে আনলেন। তার জনপ্রিয়তা তখন তুঙ্গে, আর দক্ষতা প্রশ্নাতীত। অবস্থা এমনই দাঁড়ালো যে মিউনিশনস বোর্ড ঘটিত মামলায় ব্রিটিশ সরকার সাহেব উকিলদের ছেড়ে এই ব্যারিস্টারকে নিযুক্ত করবার প্রস্তাব দিলেন। আর তার বেতন কত বললেন জানেন? সেকালের অঙ্কে প্রায় 8 লাখ টাকা। তবে সে সময়কার অদ্বিতীয় এই ব্যারিস্টারটিকে চিনতে ব্রিটিশের বাকি ছিল। সেই ব্যারিস্টার টাকার মোহ কাটিয়ে এক ধাক্কায় ব্রিটিশের সেই প্রস্তাব ছুঁড়ে ফেলে দিলেন, আর এই ঘটনায় দেশের মানুষ তাকে ভালোবেসে ডাকতে শুরু করলেন দেশবন্ধু বলে। 16ই জুন চিত্তরঞ্জন দাসের মৃত্যুদিন। আপনারা যদি দার্জিলিং যান, তাহলে মেল থেকে পাশে যে রাস্তাটা বেরিয়ে গেছে সেখান দিয়ে মিনিট 5 হাঁটলেই আপনারা একটা বাড়ির সামনে পৌঁছবেন, যে বাড়িটার নাম
স্টেপ অ্যাসাইড। বাড়ির গেটের দুপাশে দুটি ফলক রয়েছে, যার একটিতে বাংলা, হিন্দি আর ইংরাজিতে লেখা দেশবন্ধু সংগ্রহালয়, আর অন্যটিতে ইংরেজিতে লেখা 1925 সালের 16ই জুন এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিত্তরঞ্জন দাশ। আজ 2024 সালে দাঁড়িয়ে চিত্তরঞ্জন দাশের 99তম মৃত্যুবার্ষিকীতে চলুন শুনে নিই তাঁর সম্পর্কে দু একটা কথা। শৈশব থেকেই চিত্তরঞ্জনের বেড়ে ওঠা নবজাগরণের ছোঁয়ায়। দুর্গামোহন দাস, লেডি অবলা বসু, সরলা দেবী, সতীশচন্দ্র দাস, অতুল প্রসাদ সেন প্রভৃতিরা ছিলেন তাঁর বর্ধিত পরিবারের অংশ। প্রেসিডেন্সি কলেজে পড়বার সময় সেখানকার ছাত্র সংসদে সাধারণ সম্পাদক থাকবার সময়ই তার সঙ্গে পরিচয় হয় লাল বাল পাল ত্রয়ীর অন্যতম বিপিনচন্দ্র পালের সঙ্গে। তারপর লন্ডনের মিডল টেম্পল কলেজ থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফেরা। তার পরের কথা তো আপনাদেরকে আগেই বলেছি। আইনে তুখোর চিত্তরঞ্জন ব্যারিস্টার হওয়ার কোনো বাড়তি সুবিধে কোনো দিন গ্রহণ করেননি। সিভিল ও ক্রিমিনাল কোর্ট মিলিয়ে যে টাকা উপার্জন করেছেন সেই টাকাতেই তিনি স্বাধীনতা সংগ্রামীদের হয়ে কেস লড়েছেন। আসলে শাসকের তৈরি আইন নয়, বিবেকের আইনের ওপরেই চিত্তরঞ্জনের আস্থা ছিল অনেকটা বেশি। আর সে কারণেই ব্যারিস্টারিকে পেশা হিসেবে নয়, স্বদেশের কাজে ব্যবহার করাই মূল লক্ষ্য ছিল চিত্তরঞ্জনের। পরাধীন দেশমাতৃকার মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আগে এবং পরবর্তী জীবনে যা তিনি উপার্জন করেছেন তার বেশিরভাগটাই বিলিয়ে দিয়েছেন স্বদেশের কাজে বা আর্তের সেবায়। জীবনের শেষ প্রান্তে এসে যখন তার ভাড়ার প্রায় শূন্য, সে সময়ও তিনি নিজের বসত বাড়িটিও দিয়ে দিয়েছেন দেশের কাজে। তাই শুধুমাত্র দানবীর হিসেবেও বাংলার মানুষ তাকে মনে রেখেছে। 1903 সালে আর একজন ব্যারিস্টার প্রমথনাথ মিত্র, যাকে আমরা সবাই চিনি পি মিত্র নামে, তৈরি করলেন অনুশীলন সমিতি, যার অন্যতম প্রধান সহায়ক চিত্তরঞ্জন দাশ। এর 2 বছর পর এলো বঙ্গভঙ্গ আইন। স্বাধীনতা আন্দোলনের প্রাণকেন্দ্র অখণ্ড বাংলা প্রদেশকে ভাগ করতে ব্রিটিশ প্রয়োগ করল শাসননীতির প্রাচীনতম পদ্ধতি সাম দাম দণ্ড ভেদের শেষটি, ডিভাইড অ্যান্ড রুল নীতি। এর ধারাবাহিকতাতেই 1906 সালে মুসলমান ধর্মাবলম্বীদের রাজনৈতিক প্রতিনিধিত্বমূলক সংগঠন মুসলিম লীগ এবং পরবর্তীতে 1915 সালে হিন্দু মহাসভার মতো সাম্প্রদায়িক সংগঠনগুলো গজিয়ে উঠল। 1917 সালে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে সভাপতিত্ব করলেন চিত্তরঞ্জন দাশ। আর 1920 সালে গান্ধীজির ডাকে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন চিত্তরঞ্জন, ছেড়ে দিলেন ব্যারিস্টারি। 1920 থেকে 22 এই 2 বছর সামনে দাঁড়িয়ে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিলেন তিনি। 1922 সালের 4 ফেব্রুয়ারি চৌরি চৌরার ঘটনায় গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে চিত্তরঞ্জন তার তীব্র বিরোধিতা করলেন। বিরোধিতা তুঙ্গে উঠল গয়া অধিবেশনে। সভাপতিত্ব করবার সময় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দ্বিমত হওয়ায় চিত্তরঞ্জন দাশ মতিলাল নেহেরুকে নিয়ে তৈরি করলেন স্বরাজ্য দল, যার মুখ্য কর্মসূচি ছিল বেঙ্গল প্যাক্ট। চিত্তরঞ্জন উপলব্ধি করেছিলেন বাংলা তথা ভারতের পূর্ণ স্বরাজের পথে সবথেকে বড় বাধা হলো হিন্দু মুসলমান বিভাজন। ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল নীতির বিরুদ্ধে এই সাম্প্রদায়িক বিভাজনের সমস্যার বাস্তব সমাধানের পথ খুঁজেছিলেন তিনি, যে ভাবনার ফসলই হলো বেঙ্গল প্যাক্ট। চিত্তরঞ্জন ভেবেছিলেন বাংলার মাটিতে হিন্দু মুসলমান পারস্পরিক সামাজিক সহাবস্থানে থাকলেও স্বাধীনতার রাজনীতিতে তার প্রভাব তেমনভাবে পড়েনি। বাংলার মাটিতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলেও সে সময় অর্থনৈতিকভাবে তাদের অনগ্রসরতা তুলনামূলক তীব্রতর ছিল। এমনকি রেনেসাঁর আলোকপ্রাপ্তির ছোঁয়া থেকেও মুসলমানরা তুলনামূলকভাবেই বঞ্চিত ছিল।
চিত্তরঞ্জন দাস ভাবলেন মুসলমানদের অনগ্রসরতা কাটিয়ে তাদের নিজ মর্যাদায় দাঁড় করানো যেতে পারে বেঙ্গল প্যাক্টের মাধ্যমে। বেঙ্গল প্যাক্টের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এমনই অবস্থায় পৌঁছলো যে মাত্র 1 বছর আগে তৈরি হওয়া স্বরাজ্য দল 1923 সালে বঙ্গীয় আইন পরিষদে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয়লাভ করল। তৎকালীন মুসলমান নেতাদের একটা বড় অংশ যোগ দিলেন স্বরাজ্য দলে। 1924 সালের 16ই এপ্রিল কলকাতা মিউনিসিপ্যালিটির প্রথম মেয়র হলেন চিত্তরঞ্জন দাস। ডেপুটি মেয়র হোসেন শহীদ সুরাবর্দী, অলডারম্যান শরৎ বোস আর চিফ এক্সিকিউটিভ অফিসার সুভাষচন্দ্র বসু। মেয়র হওয়ার পরেই চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্টের প্রস্তাব অনুসারে জনসংখ্যার অনুপাতে চাকরির ক্ষেত্রে অনগ্রসর মুসলমানদের প্রতিনিধিত্বকে অগ্রাধিকার দিলেন। বাংলা তথা ভারতের জনমুখী ও প্রকৃত অসাম্প্রদায়িক দলের একটি মডেল হাজির করল স্বরাজ্য দল। কিন্তু বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের বহু প্রবীণ নেতা বেঙ্গল প্যাক্টের বিরোধিতা করলেন। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব বেঙ্গল প্যাক্টের প্রতি সন্ধিহান হলো। কংগ্রেসের মধ্যে থাকা অভিজাত স্বার্থবাহী অংশটি মনে করল যে বেঙ্গল প্যাক্ট লাগু হলে তাদের সামাজিক রাজনৈতিক সুযোগ সুবিধে ঘা পড়তে পারে। 1923 সালে কংগ্রেসের কোকোনদ অধিবেশনে বাতিল করা হলো বেঙ্গল প্যাক্ট। কংগ্রেসে কোণঠাসা হয়ে পড়লেও 1924 সালে সিরাজগঞ্জে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে বেঙ্গল প্যাক্টের পক্ষে সমর্থন আদায় করে নিলেন চিত্তরঞ্জন দাস। বললেন, তোমরা সভার সিদ্ধান্ত সমূহ থেকে বেঙ্গল প্যাক্টকে মুছে ফেলতে পারো, কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে বাংলাকে বাদ দিতে পারবে না। এরকম শিষ্টাচারহীন রীতিতে বাংলাকে মুছে ফেলা যাবে না। যারা চিৎকার করে বলে যে বেঙ্গল প্যাক্টকে মুছে ফেলো, তাদের যুক্তি আমি বুঝতে পারি না। বাংলা কি অস্পৃশ্য? এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার বাংলার অধিকারকে কি তোমরা অস্বীকার করবে? যদি তোমরা তাই করো, বাংলা তার নিজের ব্যবস্থা নিজেই গ্রহণ করতে পারবে। তোমরা অভিমত ব্যক্ত করবার ব্যাপারে বাংলার অধিকারকে প্রত্যাখ্যান করতে পারবে না। একদিকে প্রধান প্রবীণ নেতারা চিত্তরঞ্জনের সঙ্গ ছাড়লেন, আর অন্যদিকে সুভাষচন্দ্র বোসের মতো তরুণ নেতারা এসে দাঁড়ালেন চিত্তরঞ্জনের পাশে। চিত্তরঞ্জনও ভরসা রাখলেন এই তারুণ্যের ওপর। প্রসঙ্গত, সুভাষচন্দ্র বসুর নেতাজি হয়ে উঠবার পথে জীবনে নানা পর্যায়ে যে পথপ্রদর্শকরা এসেছেন, চিত্তরঞ্জনের ভূমিকা সেখানে সবচেয়ে নির্ণায়ক। চিত্তরঞ্জনকে ছাড়া সুভাষচন্দ্র নেতাজি সুভাষ হয়ে উঠতে পারতেন না বলেই মনে হয়। আসলে পরাধীনতা থেকে মুক্তির প্রশ্নে হিন্দু মুসলমান ঐক্যকে একটি নির্ধারক সূত্রে বাঁধতে চেয়েছিলেন চিত্তরঞ্জন। জাতীয় স্তরে বাংলাকে একটি ব্যতিক্রমী নমুনা হিসেবে হাজির করতে চেয়েছিলেন। এক অদম্য সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিলেন চিত্তরঞ্জন দাস। ইতিমধ্যে 1924 সালে ব্রিটিশ সরকার 1 নম্বর বেঙ্গল অর্ডিন্যান্স জারি করল। রাজনৈতিক কার্যকলাপ করবার জন্য কোনো প্রত্যক্ষ প্রমাণ ছাড়াই বিনা বিচারে আটক করা হতে লাগলো স্বাধীনতা সংগ্রামীদের। সুভাষচন্দ্র বসু জেলে গেলেন। গান্ধীও বুঝতে পারলেন স্বরাজ্য দলকে দমন করবার জন্যেই এই অর্ডিন্যান্স আনা হয়েছে। চিত্তরঞ্জন নিখিল ভারত কংগ্রেস কমিটির বৈঠক ডাকলেন নিজের বাড়িতেই। এদিকে একটানা অমানসিক পরিশ্রমের ফলে ভেঙে পড়ছিল চিত্তরঞ্জনের স্বাস্থ্য। কিছুদিন আগে ব্রিটিশ সরকার তাকে গ্রেফতার করলে কিছুদিনের জন্য কারাবাস করতে হয় তাকে। জেল জীবনে নির্মম অত্যাচার সহ্য করতে হয়েছিল তাকে, আর তার ফলেই ভগ্ন স্বাস্থ্য আরও ভেঙে পড়েছিল। স্বাস্থ্য উদ্ধারের জন্য 1925 সালে দার্জিলিংয়ে গেলেন তিনি। আর এখানেই মাত্র 54 বছর বয়সে আকস্মিকভাবে মারা গেলেন চিত্তরঞ্জন। তারিখটা 16ই জুন। চিত্তরঞ্জনের অকাল মৃত্যু বাংলার জনসমাজে বজ্রপাতের মতো নেমে এলো। তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই ফিকে হয়ে গেল বেঙ্গল প্যাক্টের সম্ভাবনা। স্বরাজ্য দল ভেঙে গেল। স্বরাজ্য দল থেকে বেরিয়ে
একে ফজলুল হক গঠন করলেন কৃষক প্রজা পার্টি। হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রথমে যোগ দিলেন ইউনাইটেড মুসলিম পার্টিতে, পরে তিনি যোগ দিলেন মুসলিম লীগে। বাংলা প্রাদেশিক কংগ্রেস আড়াআড়িভাবে ভেঙে গেল যতীন্দ্রমোহন সেনগুপ্ত আর সুভাষচন্দ্র বসুর অনুগামীদের মধ্যে। পরাধীনতা থেকে মুক্তি কিভাবে আসবে এ প্রশ্নে রবীন্দ্রনাথের সঙ্গে চিত্তরঞ্জনের মতবিরোধ হয়েছে, কিন্তু তা বলে পারস্পরিক শ্রদ্ধার জায়গায় কখনো কোনো দিন কমতি হয়নি। চিত্তরঞ্জনের অকাল মৃত্যুতে রবীন্দ্রনাথ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছিলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। এ সময় থেকেই হিন্দু মুসলমান সাম্প্রদায়িক বিভাজনের ঊর্ধ্বে ব্রিটিশ বিরোধী প্রকৃত সংগ্রামী ঐক্যের সম্ভাবনাও ফিকে হয়ে আসতে শুরু করে। কাকতালীয় হলেও সত্যি 1925 সালের 16ই জুন চিত্তরঞ্জনের মৃত্যুর পর ওই বছরই সেপ্টেম্বর মাসে গজিয়ে ওঠে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যার ফলশ্রুতিতে পরবর্তীকালে 1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সাক্ষী হই আমরা। নোয়াখালীর দাঙ্গায় বিধ্বস্ত হয় গোটা বাংলার মানুষ। বাংলা ও পাঞ্জাব প্রদেশে ভাতৃঘাতী দাঙ্গায় রক্তাক্ত হয় আমাদের দেশ। আর সবশেষে 1947 সালে কালান্তক দেশভাগের মধ্যে দিয়ে আসে স্বাধীনতা। চিত্তরঞ্জনের অকাল মৃত্যু না হলে ইতিহাসের এই গতি অন্যরকমও হতে পারত হয়তো। আপনাদের কি মনে হয়? আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সে বিষয়েও আপনাদের মতামত জানাতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আরও ভিডিও পেতে। ভালো থাকবেন। বাংলা ভাবনা।